আগস্টের ৬ তারিখ আমেরিকান একটা বিমান থেকে কিছু লিফলেট ফেলা হলো। সেই লিফলেটে লেখা ছিল আগস্টের ৮ তারিখ ধুলোর সাথে মিশে যাবে নাগাসাকি। জাপানিজ আর্মির মানা সত্ত্বেও আমার বাবা সেই লিফলেটের লেখায় বিশ্বাস করেন। তাই আমাদের বাঁচাতে আমার বাবা পাশের ছোট্ট পাহাড়ের আড়ালে এক বাংকার খোঁড়েন। আগস্টের ৭ আর ৮ তারিখ খুব কষ্টে আমরা সেই বাংকারে লুকিয়েছিলাম। কিন্তু ৮ তারিখেও যখন কিছু হলো না, তখন আমার মা আর বাবার মধ্যে প্রচুর ঝগড়া হয়। কিন্তু তারপরেও আমার বাবা বাংকার ছাড়তে রাজি হচ্ছিলেন না। আমার বাবার কথা ছিল একটাই, আমেরিকা আমাদের এখান থেকে একদিন পেছনে। শেষমেশ রাগের মাথায় আমার বাবা বাংকার থেকে কাজে চলে যান আর আমরা রয়ে যাই বাংকারে। আর সেটি আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছিল। সকাল 11টা বেজে 2 মিনিট অ্যাটমিক বোমার আঘাতে সব কিছু শেষ হয়ে যায়। তারপরও আমরা বেঁচে গিয়েছিলাম শুধু আমার বাবার জন্য, কিন্তু আমাদের বাবা বাঁচেননি। 20 দিন পর বোমার কারণে মারা যান আমার বাবা। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেগুলো নাগাসাকি আক্রমণে বেঁচে যাওয়া এক বৃদ্ধা সাচিকো মাতসুর কথা। 85 বছরের এই বৃদ্ধা আজও তার বাবার কথা স্পষ্ট মনে রেখেছেন, যেই বাবার কারণে বোমা থেকে মাত্র 1.3 কিলোমিটার দূরে থেকেও বেঁচে গিয়েছিলেন সাচিকো। এরকম আরও লক্ষ লক্ষ গল্প আছে হিরোশিমা আর নাগাসাকিতে ঘিরে। আর সেই গল্পগুলো জানাতে আমি সাইফুল্লাহ সাইফ আবারও আপনাদের সামনে চলে এসেছি বিশ্বের সবচেয়ে মর্মান্তিক এবং ভয়াবহ 2টি ঘটনার কথা বলতে। কিন্তু কেন প্রথম পারমাণবিক বোমাটা জাপানের উপরেই পড়েছিল, সেই কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে। সত্যি বলতে জাপান এই মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিল 1941 সালের 7ই ডিসেম্বর। পার্ল হারবরে আক্রমণের মধ্য দিয়েই আমেরিকার মতো দানব দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে। কিন্তু জাপানে পারমাণবিক বোমা মারার কারণটা শুধু পার্ল হারবর ছিল না, ততদিনে ইউরোপের যুদ্ধ শেষ। আর সাথে সাথেই দুই পরাশক্তি রেষারেষি আর সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মাঝে ঠোকাঠুকি শুরু হয়ে গেছে। তাই আমেরিকার অন্যতম লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে আমেরিকার ক্ষমতা সম্পর্কে একটু সতর্ক করা। আর এর চেয়েও বড় কারণ ছিল জাপানিজদের প্রতিরোধ। জাপানিজরা এতটাই সাহসী জাতি যে তারা যুদ্ধক্ষেত্র থেকে কখনো পিছু হটে না। আর জাপানের দ্বীপের সংখ্যা মোট 14,215টি। আর এক একটি মেজর দ্বীপ দখল করতে প্রচুর আমেরিকানের রক্ত ঝরেছিল। তাই আমেরিকানদের কাছে পারমাণবিক বোমা ছিল যুদ্ধ জেতার সবচেয়ে সহজ কৌশল। আর আপনি যদি এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে করা কিছুদিন আগের ভিডিওটি দেখে আসতে পারেন। লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে রাখছি। কিন্তু পুরো জাপান থেকে নাগাসাকির মানুষ অনেক বেশি দুর্ভাগা। কেন তা জানেন? কারণ নাগাসাকিতে কখনো এই আক্রমণ হওয়ার কথাই ছিল না। আমেরিকানদের প্রধান টার্গেট ছিল জাপানের প্রাচীন রাজধানী কিয়োটা। কিন্তু কিয়োটা শহরের দুর্ভাগ্য নাগাসাকির দিকে ঠেলে দেন একজন লোক। তিনি ছিলেন ইউএস সেক্রেটারি অফ ওয়ার হেনরি স্টিমসন। বম্বিংয়ের মাত্র 1 সপ্তাহ আগে হেনরি স্টিমসন সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যানের সাথে কথা বলেন। তার যুক্তি ছিল কিয়োটা শহরটা জাপানের জন্য সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু এই কারণেই কি বেঁচে গিয়েছিল কিয়োটা? আমেরিকান ঐতিহাসিক প্রফেসর অ্যালেক্স ওয়েলারস্টেইন কিন্তু বলেন ভিন্ন কথা। তার দাবি অনুযায়ী হেনরি স্টিমসন কিয়োটার বদলে নাগাসাকিতে বম্বিং করেছিলেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। আর সেই ব্যক্তিগত কারণটা ছিল মিস্টার সিমসনের হানিমুন। কথিত আছে বিয়ের পরে নিজের নতুন বউকে নিয়ে কিয়োটাতে হানিমুন করতে যান হেনরি স্টিমসন। আর তখন থেকেই তিনি কিয়োটার প্রেমে পড়ে যান। দিন শেষে কিয়োটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বেঁচে গেলেও বাঁচতে পারেনি হিরোশিমা আর নাগাসাকি। তবে নাগাসাকির ক্ষেত্রে আমেরিকা যেমন সাবধানবাণী দিয়ে আক্রমণ করেছিল, হিরোশিমার ক্ষেত্রে তা হয়নি, বরং পুরো অপারেশনটাই ছিল খুবই গোপন। আগস্টের 6 তারিখ সারা রাত ধরে জেগে আছে 509তম কম্পোজিট গ্রুপের সকল পাইলট, মেকানিক এবং ক্রু। গ্রুপের কমান্ডার কর্নেল পল টিবেটস জুনিয়র 82 নম্বর প্লেনটাকে সিলেক্ট করলেন হিরোশিমার ওপর নরক ডেকে আনার জন্য। আর নির্দেশ দিলেন B-29 বোম্বারটির গায়ে এনোলা গেই কথাটা লিখে দিতে। এটি ছিল তার মায়ের নাম। তিনি চেয়েছিলেন এক আঘাতে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হত্যাকারী বিমানটিতে তার মায়ের নাম থাকুক। অতঃপর সকাল 8:15 B-29 থেকে নিক্ষেপ করা হলো লিটল বয়।
নিক্ষেপের ৪৫ সেকেন্ড পর ৫৮০ মিটার উচ্চতার তার সমস্ত শক্তি দিয়ে বিস্ফোরিত হলো লিটল বয়। কিন্তু আসলে কি হয়েছিল সেদিন? সবাই বলে পারমাণবিক বিস্ফোরণ ভয়াবহ, কিন্তু আসলে কতটুকু সেটা জানা যাক। পড়তে থাকা লিটল বয়ের ঠিক নিচেই ছিল সীমা হাসপাতাল। বোমাটি বিস্ফোরণের সাথে সাথেই নিশ্চিহ্ন হয়ে যায় হাসপাতালটি। ১ সেকেন্ডেরও কম সময়ে সেই স্থানের তাপমাত্রা হয়ে গেল ১২,৬০০ ডিগ্রি ফারেনহাইট। প্রচণ্ড ব্লাস্ট ওয়েতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল হিরোশিমা। তখন শহরে থাকা ২,৪৫,০০০ বাসিন্দাদের মধ্যে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ৭০,০০০ মানুষ, যা ছিল মোট বাসিন্দাদের প্রায় 30%। কল্পনা করা যায় একটি শহরের প্রায় 30% মানুষ ১ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। লিটল বয়ের বিস্ফোরণী ক্ষমতা ছিল ১৫,০০০ TNT, আর এই বিস্ফোরণে আশেপাশের ১ মাইলের মাঝে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যায়। আশেপাশের ৯ বর্গমাইল জুড়ে ছড়িয়ে পড়ে প্রচণ্ড হিটওয়েভ, যার মাঝে থাকা প্রত্যেকটি মানুষের গায়ের চামড়া পুড়ে গিয়েছিল। লিটল বয়ের বিস্ফোরণের কারণে তৈরি হওয়া মাশরুম ক্লাউডের উচ্চতা ছিল ৩১,০০০ ফিট। এটি এতই বড় ছিল যে ৬৪০ কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল। কিন্তু যারা এই ক্লাউডের একদম নিচে ছিল তাদের অবস্থা কেমন ছিল একবার ভাবুন। লিটল বয়ের ব্লাস্ট এতটাই উজ্জ্বল ছিল যে সেই রশ্মিতে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যায় অনেক শিশু আর বৃদ্ধ। সত্যি বলতে যারা মুহূর্তেই মারা গিয়েছিল তারাই ছিল আসলে ভাগ্যবান, কারণ বাকিদের মরতে হয়েছিল ধুকে ধুকে। হিরোশিমার বেশিরভাগ মানুষ একদম বিনা চিকিৎসায় মারা যায়, কারণ বোমার আঘাতে শহরের ৯০% ডাক্তার আর নার্স মারা গিয়েছিল, আর না হয় প্রচণ্ড আহত হয়েছিল। পুরো শহরের মাত্র ৩০ জন চিকিৎসক বেঁচে ছিল, আর ১,৭৮০ জন নার্সের মাঝে আহত নিহত ছিল ১,৬৫৪ জনই। আর ঠিক এভাবেই বছর শেষ হওয়ার আগেই হিরোশিমার মৃতের সংখ্যা দাঁড়ায় ১,৪০,০০০। এবার চলুন একটু নাগাসাকির দিকে তাকানো যাক। সেই দুর্ভাগা শহর যারা মাত্র ১ সপ্তাহ আগেও ছিল না আক্রমণের তালিকাতে। নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যানের বিস্ফোরণের ক্ষমতা ছিল ২১,০০০ TNT, যা লিটল বয়ের চাইতে ৬,০০০ বেশি। কিন্তু তাও নাগাসাকির ধ্বংসযজ্ঞের পরিমাণ কিছুটা কম ছিল, কারণ বাতাসের ধাক্কায় বোমাটা শহরের একদম মাঝে বিস্ফোরিত না হয়ে বিস্ফোরিত হয়েছিল উরাকামি ভ্যালির উপরে। কি ভাবছেন তাতে মানুষ কম মারা গিয়েছিল? মোটেও না। চোখের পলকে মারা যায় ৪০,০০০ মানুষ। ব্লাস্টের ১ কিলোমিটার রেডিয়াসের ভেতরেই কিছুই আর অবশিষ্ট ছিল না। ১ থেকে ২ কিলোমিটার ভেতরেও অসংখ্য মানুষ সাথে সাথেই মারা যায়। যারা বেঁচে ছিল তারাও পঙ্গু হয়ে যায়। এই পুরো অঞ্চলে তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল। ২ থেকে ৪ কিলোমিটার রেডিয়াসের ভেতরেও সকল মানুষ আর পশু পাখি মারাত্মক পরিমাণ আহত হয়। সকল জানালার কাঁচ ভেঙে যায়, বাইরে থাকা প্রতিটা মানুষের চামড়া পুড়ে যায়। আর ১৯৪৫ সালের শেষে গিয়ে মৃতের সংখ্যা হয়ে দাঁড়ায় ৭০,০০০-এ। কিন্তু এমন একজন মানুষ আছে যে একবার নয় বরং পরপর ২ বার এই নির্মমতার শিকার হয়েছিলেন। তার নাম সুটোমো ইয়ামাগুচি। সুটোমো ছিলেন মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের একজন মেরিন ইঞ্জিনিয়ার। ৩ মাস হিরোশিমাতে কাজ করার পর আগস্টের ৭ তারিখেই তার নাগাসাকিতে ফেরার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আগস্টের ৬ তারিখ তিনি প্রথম অ্যাটম বোমার সম্মুখীন হন। পয়েন্ট জিরোর মাত্র ২ মাইলের ভেতর থাকার পরেও সেই যাত্রায় বেঁচে যান তিনি, আর ফেরত চলে আসেন নিজের বাড়ি নাগাসাকিতে। আগস্টের ৯ তারিখ অফিস থেকে তলব করা হয় তাকে হিরোশিমার ঘটনার উপরে রিপোর্ট দিতে, কিন্তু তার সিনিয়র তাকে পাগল বলে আখ্যা দেন, কারণ মাত্র একটা বোমার আঘাতে পুরো শহর নাকি কোনোভাবেই ধ্বংস হতে পারে না। আর ঠিক তখনই জানালা দিয়ে ভেসে আসে সেই উজ্জ্বলতা। পারমাণবিক বোমার আঘাতে কেঁপে ওঠে নাগাসাকি। আর এভাবেই দুইটি পারমাণবিক হামলার সাক্ষী হন সুটোমো ইয়ামাগুচি। কিন্তু অনেকেই প্রচার করে যে শুধু ইয়ামাগুচিই নাকি এই ভাগ্যের অধিকারী। বিষয়টা তা নয়, বরং তার সাথে থাকা আরও ২ জন ইঞ্জিনিয়ার আকিরা ইওয়ানাগা এবং কুনিওশি সাতো একই ভাগ্যের অধিকারী। এছাড়া history.com-এর তথ্য অনুযায়ী প্রায় ১৬৫ জন মানুষ ২টি বোমার মুখোমুখি হয়েছিল, যদিও জাপান সরকার ২০০৯ সালে শুধু ইমাগুচিকেই নিজ্জু কিবাকুশা বা টুয়াইস বম্বড পারসন হিসেবে স্বীকৃতি দেন। এই ভয়াবহ ২টি আক্রমণ জাপানের ভিত একদম নাড়িয়ে দেয়। জাপানিজরা এতটাই ভীত ছিল, যখনই আকাশে আমেরিকান প্লেন দেখত সবাই ছুটে আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করত। শুধু শারীরিকভাবে নয়, নিজের আপনজনকে হারিয়ে অনেক জাপানিজ মানসিকভাবেও বিকলাঙ্গ হয়ে পড়েন।
তেমনই এক ভয়াবহ স্মৃতিচারণ করেন নাগাসাকি শহরের ইয়োশিরো ইয়ামাওয়াকি। তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। তিনি টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন কিভাবে তার বাবার মৃতদেহ তিনি আর তার ভাইয়েরা মিলে সৎকারের চেষ্টা করেছিলেন। জাপানিজ রীতি অনুসারে মৃতদের পুড়িয়ে দেওয়ার পর তার ছাই নিতে হয়, আর তখনই ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। ইয়োশিরোর কথায় একটা ঘটনা আমি কখনোই ভুলব না। আমরা স্মৃতি হিসেবে তার খুলির হাড়ের একটা অংশ নিতে যাই, এটাই জাপানিজ নীতি। কিন্তু যখনই আমরা চপস্টিক দিয়ে তার খুলিতে স্পর্শ করি, পুরো মাথা 2 ভাগ হয়ে যায়, আর আমার বাবার অর্ধেক পোড়া গলে যাওয়া মগজ আমার পায়ের কাছে ছিটকে পড়ে। আমি আর আমার ভাইয়েরা চিৎকার করে সেখান থেকে পালিয়ে যাই, আমার বাবার মৃতদেহকে পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থায় রেখে। এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় পারমাণবিক বোমার আঘাতে জাপানিজদের অবস্থা কতটা নির্মম আর নিষ্ঠুর হয়ে গিয়েছিল। এরকমই ভয়াবহ স্মৃতি নিয়ে বেড়ে উঠতে থাকে অসংখ্য অনাথ শিশু। বাবা নেই, মা নেই, পরিবার নেই, আর তাই তাদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হতো। আর এভাবেই হিরোশিমার আরেক নাম হয়ে যায় দ্য সিটি অফ ইয়াকুজা। ইয়াকুজা হলো জাপানিজ মাফিয়া, যারা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মাফিয়া গোষ্ঠীর একটি। আর পারমাণবিক বোমার আঘাতে পরিবার হারানো অসংখ্য শিশু এই মাফিয়াদের ছায়াতেই জীবনযাপন শুরু করে, যাদের জীবন কাটে অপরাধ আর সন্ত্রাসে। কিন্তু শুধু সামাজিকভাবেই নয়, স্বাস্থ্য খাতেও জাপানের অবস্থা ছিল ভয়াবহ। জাপানিজ রেডিয়েশন ইফেক্টস রিসার্চ ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী বম্ব ভিকটিমদের অন্তত 40% লিউকেমিয়ার ঝুঁকিতে ছিল। আর সেই জন্যই বম্বিংয়ের পর কয়েক বছর অসংখ্য মানুষের লিউকেমিয়া, ক্যান্সার, টিউমার সহ নানান ধরনের জটিল রোগ ধরা পড়ে। এমনকি আজও অনেক ভুক্তভোগীর কানে শোনেন না, চোখে দেখেন না। জাপানে আজ তাদের ডাকা হয় হিবাকুশা নামে। কিন্তু এত কিছুর পরেও জাপান যে এভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটাও যেন এক মিরাকল। আর এই অসম্ভব কিভাবে সম্ভব হলো তা জানতে পারবেন জাপান নিয়ে বানানো আগের একটা ভিডিওতে, যেটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। আর যদি জানতে চান কোন দেশ নিজেই নিজেদের সেনাদের উপর পারমাণবিক বোমা ফেলেছিল, তাহলে দেখতে পারেন এই ভিডিওটি। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো এবং আরও কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা এখনই কমেন্টে লিখুন।